শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন, আর এজন্য উপযুক্ত সময়ে ভোটের রোড ম্যাপ দেবে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বছরের জুলাই সনদ প্রকাশ করা হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেয়া হয়নি, এর সবই গুজব। তিনি বলেন, রাখাইনের জন্য করিডোর দিয়ে দিয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে, যা সত্য নয়। সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ভাষণের শুরুতে ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় কোরবানির আত্মত্যাগের মহিমা তুলে ধরেন তিনি। পাশাপাশি উঠে এসেছে নির্বাচন, সংস্কার, অর্থনীতি ও রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়। ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না। প্রধান উপদেষ্টা জানান, অর্থ পাচার রোধ ও অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে ইতোমধ্যে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ করেন ৩০টি সংস্কার বিষয়ে দৃশ্যমান অগ্রগতির কথা। এর মধ্যে বিচার বিভাগীয় সংস্কার, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট পুনর্গঠন এবং সুপ্রিম কোর্ট বিচার নিয়োগ অধ্যাদেশ ২০২৫-এর কথাও জানান তিনি। অর্থ পাচার রোধে কঠিন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম বন্দর ইস্যুতে গুজব ছড়ানোর অভিযোগ তুলে ডক্টর ইউনূস বলেন, বন্দর কারো কাছে তুলে দেয়া হচ্ছে, এমন অপপ্রচার চালানো হচ্ছে, যা সত্য নয়। যদি ৩১ সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি, এর পরবর্তী ৫ বছরে অর্থাৎ ৩৬ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায়, তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়েও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছে। রাখাইনের করিডোর ব্যবহার নিয়ে প্রচারিত গুজবকে চিলে কান নিয়েছে ধরনের অপপ্রচার বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পতিত স্বৈরাচার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেখান থেকে পুনর্গঠনের জন্য দরকার ছিল ৩টি ম্যান্ডেট: বিচার ও জবাবদিহিতা, রাষ্ট্রের গঠনমূলক সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সে লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই 3টি ম্যান্ডেট হচ্ছে দেশবাসীর সাথে আমাদের চুক্তি। আগামী রোজার ঈদের মধ্যে বিচার ও সংস্কার কাজে দৃশ্যমান অগ্রগতি হবে। আর ঐক্যমত্যের ভিত্তিতে এবছরের জুলাই সনদ প্রকাশের কথাও জানান তিনি। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ভাষণের শেষ ভাগে তিনি প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, এটা হবে নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ের নির্বাচন। এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। তাদের পরিচিত রমজান, পাবলিক পরীক্ষা এবং আবহাওয়াগত কারণে কোনোভাবেই এপ্রিল জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনের সময় ঘোষণা করা হলেও তাতে জাতির প্রত্যাশা পূরণ হবে না বলে মনে করে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জামায়াতে ইসলামী। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার সাপেক্ষেই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এনসিপি। দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।
কবে হতে যাচ্ছে নির্বাচন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান টানাপোড়েন আর মতবিরোধের মধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। তবে এ নিয়েও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। প্রধান উপদেষ্টার ঘোষণার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটি মনে করছে নির্বাচনের এই সম্ভাব্য সময় ঘোষণা জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভোটের জন্য এপ্রিলের প্রথমার্ধ যৌক্তিক সময় নয় বলে মনে করছে বিএনপি। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে ৪৫ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। দ্বিতীয় হচ্ছে পাবলিক পরীক্ষাসমূহ আমাদের দেশে এসএসসি এগুলো সেই সময় হয়। এই সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে। তবে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াত আমির। এক বিবৃতিতে তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেন। এই সময়কে মেনে নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যেহেতু পক্ষে বিপক্ষে দুটা প্রাইমারির পক্ষে লোকজন ছিল, উনি একটা মাঝামাঝি করেছেন, খারাপ হবে না বলে আমার মনে হয়। আশা করি যারা গণতন্ত্র এবং আইন শৃঙ্খলায় বিশ্বাসী তারা সরকার যেটা করে এটা মেনে নেওয়ার ভিতরই করলেন। দেশটা নির্বাচনমুখী হওয়া উচিত, আর নির্বাচনটাও যাতে নির্বাচন হয়, মানুষের ভোটাধিকার হরণের যাতে না হয়। শক্ত হাতে এতে ডিল করতে পারলে ভালো হবে দেশের জন্য। প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এপ্রিলের দিকে ভোট হতে পারে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সামগ্রিকভাবে এটাকে ইতিবাচক হিসেবে দেখছে এবং সাধুবাদ জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, লেভেল প্লেইং ফিল্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন। তাহলে প্রথম কাজটি হইতে পারে যে নির্বাচন কমিশনটাকে পুনর্গঠন করা। নির্বাচনের সময়কে স্বাগত জানালেও এপ্রিল মাসে নির্বাচন কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তকে উপযুক্ত মনে করছেন না এই রাজনীতিবিদ। আজকে যে সময়সীমাটা ঘোষণা করা হয়েছে এপ্রিলের প্রথমার্ধে, এই সময়সীমাটা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন কিন্তু উঠেছে। কারণ আপনারা জানেন যে রমজান মাস শেষে 20 মার্চ অ্যারাউন্ড আগামী বছরে রোজার ঈদ হবে এবং তারপরে পাবলিক পরীক্ষা আছে। ওই সময় যে আবহাওয়া, সব কিছু মিলিয়ে এই পুরো নির্বাচনী তৎপরতাটা এইরকম একটি সময়ের মধ্যে এটা আসলে কতটা বাস্তবসম্মত হবে সেই প্রশ্নটা উঠেছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এপ্রিলেই নির্বাচন হবে নাকি আসবে নতুন কোনো সমীকরণ, সেদিকেই এখন চোখ দেশবাসীর। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পরে নির্বাচন ঘোষণা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো। রংপুরে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাতে কাউনিয়া উপজেলা এনসিপির কার্যালয় উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আজ প্রধান উপদেষ্টা নির্বাচনী সময়সীমা ঘোষণার মন্তব্যে আক্তার বলেন, ঘোষিত সময়সীমার মধ্যে সরকারকে সংস্কার এবং বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড এবং প্রশাসনের নিরপেক্ষতার দাবিও জানান তিনি। এরপর নির্বাচন করলে এনসিপির আপত্তি নেই বলে জানান আক্তার। তবে আগের মতো ফ্যাসিবাদী গণতন্ত্র নয়, বরং বৈষম্যহীন গণতন্ত্র চেয়েছেন তিনি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পরে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন সহ প্রত্যেকটা জায়গায় যেন গণতন্ত্রের ছোঁয়া আসে, মানুষের অধিকারের বাস্তবায়নের নিশ্চয়তা আসে, এই প্রত্যেকটা বিষয়কে সংস্কারের মধ্য দিয়ে নিশ্চিত করে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন তাতে এবি পার্টির পূর্ববর্তী প্রস্তাব এবং এ সংক্রান্ত পর্যালোচনার সঙ্গে না মিললেও দলটি এই ঘোষণার উপর আস্থা রাখতে চায়। শুক্রবার রাতে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যুক্ত বিবৃতিতে কথা জানায়। এছাড়াও বিবৃতিতে বলা হয়, আবহাওয়াজনিত কারণে এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠানে কিছু সমস্যার তৈরি হতে পারে। সরকারের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে সবাইকে আহ্বান জানায় দলটি। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সুষ্ঠু নির্বাচন উপযোগী করা এবং নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করে দলটি। সরকার এবং সংশ্লিষ্ট সকল পক্ষ ত্যাগের মনোভাব দেখিয়ে ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে সচেষ্ট হবেন।
ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর এই ঘোষণাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করে ইইউ। সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের ফেসবুক পেজে এক বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচন অবশ্যই আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক ভিত্তিতে গড়ে উঠতে হবে। এছাড়া ইইউ সকল পক্ষকে নির্বাচনে গঠনমূলকভাবে অংশগ্রহণের আহ্বান জানায়। একই সাথে বাস্তবভিত্তিক সংস্কার কর্মসূচি প্রণয়নেও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানায় তারা। ঈদের আগের রাতেও রাজধানীর হাটগুলোতে ক্রেতা সমাগম যথেষ্ট। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজনুর, আপনি সাইদনগর থেকে এখন দিয়াবাড়িতে গিয়েছেন, চিত্রটা কতটা বদল হলো? কারণ এখন তো গভীর রাত, ক্রেতা বিক্রেতার সংখ্যা কি কমছে না একই রকম দেখছেন? না দেখুন, শেষ মুহূর্তে তো এখন বেচাকেনার বেশ ব্যস্ততা চলছে এবং আমি সন্ধ্যা থেকে অন্তত 5টা গরুর হাট ঘুরেছি। তার মধ্যে কেবলমাত্র একটি হাট অর্থাৎ সাইদনগর হাটে গিয়ে সেখানে দেখেছি যে 400-500 মতো গরু এখনও অবিক্রিত অবস্থায় রয়েছে, যদিও সেগুলো দরদাম চলছে। সেগুলো হয়তো এই 1-2 ঘন্টার মধ্যে এর মধ্যে শেষ হয়ে গেছে। তবে দিয়াবাড়ি হাটের পরিস্থিতি যদি একটুখানি দেখায়, যে সামনের যে অংশটি অর্থাৎ হাসিল ঘরের পাশে কয়েকটি গরু দেখা যাচ্ছে এবং পেছনের যে বিশাল হাটটি ছিল গত 3-4 দিনে আমরা যেমনটি দেখেছি, সেই বিশাল পরিসরে কিন্তু আর কোনো গরু অবশিষ্ট নেই। এখন সামনে আপনি যেই অপেক্ষমান যে গরুগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো এরই মধ্যে বেচাকেনা হয়ে গিয়েছে এবং সেগুলো আসলে এই শেষ মুহূর্তে এসে তারা হাসিল ঘরে তাদের যে নির্দিষ্ট ফি জমা দেওয়ার যে ব্যাপারটি রয়েছে, যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি সম্পন্ন করেই গরু নির্দিষ্ট বাড়িতে যেই মালিক যিনি কিনেছেন তিনি সেখানটিতে নিয়ে যাবেন। তবে সব মিলিয়ে আসলে ঢাকায় রাতের বেলাতে গরুর হাটে আমরা যেই ধরনের ব্যস্ততা দেখেছি, যে শেষ মুহূর্তে এসে অন্যবারের তুলনায় আমরা যেরকমটি বলে থাকি যে অবিকৃত অবস্থায় থেকে যায় অনেক গরু, কিন্তু আজকে এখন অবধি আসলে সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। বরং মনে হচ্ছে যে হয়তো রাত পোহানোর সাথে সাথে সবগুলো মাঠে, সবগুলো গরুর হাটে যেই গরুগুলো ছিল সেগুলো আসলে সবই বিক্রি হয়ে যাবে। তার ফলে যেটি দাঁড়াচ্ছে যে এই শেষ মুহূর্তে যে গরুগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো আসলে মাঝারি এবং ছোট সাইজের যেগুলো, এগুলোকেও এখন আসলে বেশ চড়া দাম হাঁকানো হচ্ছে এই শেষ মুহূর্তে এসে। তিতুমির, তাজনুর, আমি আসলে আপনার কাছে আগেরবার জানতে চেয়েছিলাম আপনার নিজের জন্য কোনো পশু কেনা হয়েছে কিনা। তাজনুর, ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটা এখনো পেলাম না। পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টি হলে সেটি হবে বায়তুল মোকাররমে সকাল 8টায়। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে পরপর 5টি জামায়াত অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঈদ ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঈদের জামায়াত সহ রাজধানীর নিরাপত্তায় থাকবে অন্তত 500 পেট্রোল টিম। আর সারা দেশে নজরদারি বাড়িয়েছে র্যাব। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পহলেই ঈদুল আজহা। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা দিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায়। ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তায় 5 শতাধিক পেট্রোল টিম কাজ করবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঈদে নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা নেই, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়, কারোরই ছাড়, এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান। নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, আল্লাহ দিলে 100% কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। পুলিশের পাশাপাশি সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, কেউ অপকর্ম করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।
যে কোনো সংকটে নগরবাসীকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাসে সিটে বসা নিয়ে কথা কাটাকাটির জেরে হামলার অভিযোগে ঠাকুরগাঁওয়ে 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। বিকেলে জেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বাস যাত্রীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী স্টার ট্রাভেলসের একটি কোচে সিটে বসা নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়ায় পঞ্চগড়ের ফয়সাল হোসেন এবং ঠাকুরগাঁওয়ের আলামিন। পরে বাসটি ঠাকুরগাঁওয়ের ছোট খোঁচাবাড়ি বাজার এলাকায় পৌঁছালে 10 থেকে 12 জন বাসে উঠে যাত্রীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা সবাই আলামিনের সহযোগী বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এই পরিস্থিতিতে বাস চালক দ্রুততার সাথে বাসটিকে জেলার পুরাতন বাস স্ট্যান্ডের সামনে টহলরত সেনাবাহিনী সদস্যদের সামনে এসে দাঁড় করায়। পরে সেনাবাহিনীকে বিস্তারিত জানালে অভিযুক্ত 6 জনকে আটক করে পুলিশে দেয়া হয়। একজন যাত্রী নামার কথা বলে তার সাথে 16 জন উঠে গাড়ি অ্যাটাক করে ফেললো। ওরা আমাকে মানে উঠার সময় দিল না, বেড দিয়ে আসে পানি শুরু করছে, আমাদেরকে টুল দিছে বসার জন্য। তো আমরা যখন মিডলে বসবো তখন যাত্রীগুলো বলতেছে যে না আমাদের সমস্যা হবে, মানে যারা সিটে বসে আছে তাদের সমস্যা হবে, কেউ বসতে দেয় না। এটা নিয়ে ওনাদের সাথে কথা কাটাকাটি। নজর দেব আন্তর্জাতিক খবরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় বন্যার কারণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 46 জনে। বিপর্যস্ত আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে এসব রাজ্যের 1500-র বেশি গ্রাম এবং বিস্তীর্ণ ফসলি জমি। তৈরি হয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট। চরমভাবে ব্যাহত সাধারণ মানুষের জীবন। এরই মধ্যে 405টি শরণার্থী কেন্দ্রে আশ্রয় নিয়েছে 41,000-এরও বেশি মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধার এবং জরুরি সেবা দিতে কাজ করছে মেডিকেল ও রেস্কিউ টিম। এর সাথে শেষ করছি আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।